আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফরেনসিক মেডিসিন ক্লাসের উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা পড়ব ফরেনসিক মেডিসিন থেকে দুইটা টপিক নিয়ে পড়ব আমরা। একটা হলো পেনিট্রেটিং, আরেকটা হলো কাট থ্রোট ওন্স। খুবই বিবস্ব দুইটা বিষয়, অ্যাক্সিডেন্টালও হতে পারে, হোমোসাইডালও হতে পারে। তো আমরা দুইটা টপিক আজকে আমরা ফরেনসিক মেডিসিন থেকে পড়ব ইনশাল্লাহ। আমরা সর্বপ্রথম আজকে পড়ব পেনিট্রেটিং ওন্স নিয়ে। তো পেনিট্রেটিং ওন্স বলতে আসলে আমরা কি বুঝি? পেনিট্রেটিং ওন্স বলতে আমরা বুঝি যে কোনো কিছু ঢুকে যাওয়া, সেটা কোনো চাকু, ছুরি, এই জাতীয় কিছু ঢুকে যাওয়াকে আমরা বলি পেনিট্রেটিং ওন্স। Penetrating wounds are caused by objects that penetrate the body, that is, they pierce the skin and lacerate, disrupt, destroy, or contuse adjacent tissue, thus creating an open wound. Penetrating injuries can have multiple etiologies. The most common are gunshot wounds and sharp instrument, অর্থাৎ তীক্ষ্ণ কিছু দ্বারা অথবা বিশেষ করে বন্দুকের গুলির কারণে যে একটা ক্ষত হয়, এগুলোকে আমরা বলছি পেনিট্রেটিং ওন্স। অর্থাৎ বিদ্ধ করে, তীক্ষ্ণ কোনো কিছু দিয়ে যদি বিদ্ধ করা হয় তখন যে ক্ষতটা তৈরি হয় সে ক্ষতটাকে বলা হচ্ছে পেনিট্রেটিং ওন্স। আমরা এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে পেনিট্রেটিং ওন্সের ক্ষেত্রে যে ধরনের অস্ত্র বা যে ধরনের ছুরি, চাকু বা যে ধরনের যন্ত্র ব্যবহার করা হয় বা যেগুলোর কারণে এই ধরনের ক্ষত তৈরি হতে পারে, সেগুলো হচ্ছে ধারালো এবং অস্ত্রটা হতে হবে লম্বা, ধারালো লম্বা অস্ত্র, অনেকটা খঞ্জর বলে আর কি। খঞ্জর আপনারা গুগল সার্চ করে দেখবেন, খঞ্জর এক ধরনের চিকন লম্বা ধারালো একটা অস্ত্র। এই ধরনের লম্বা কোনো সূচালো ধারালো অস্ত্র দ্বারা যদি কোনো ক্ষত তৈরি হয়, সে ক্ষতটার দৈর্ঘ্যটা হবে প্রস্থ থেকে বেশি। এই ধরনের ক্ষতকে আমরা বলছি পেনিট্রেটিং ওন্ড। আর পেনিট্রেটিং ওন্ডের মধ্যে ওন্ড তৈরি করার জন্য যে ধরনের অস্ত্র বা যে ধরনের বস্তু, বিশেষ করে বস্তু থেকে বা বস্তুর আঘাতে এ ধরনের ক্ষত তৈরি হয়, সে ধরনের অস্ত্র বা বস্তুগুলো হচ্ছে বিশেষ করে সূচালো যে কোনো ধরনের অস্ত্র হতে পারে, খুব ধারালো ছোরা হতে পারে, বর্ষা হতে পারে, বল্লম হতে পারে, তীর, আলপিন জাতীয় কিছু হতে পারে। তারপর হতে পারে হচ্ছে ক্লাবস, নাইফ জাতীয় যেগুলা, সরকি হইতে পারে। এগুলো সবগুলোর মাধ্যমে পেনিট্রেটিং ক্ষত সৃষ্টি হয়। বন্দুকের গুলির কারণেও পেনিট্রেটিং ক্ষত হতে পারে। আমরা এই স্লাইডটা একটু পড়ব। হোয়াট কজেস এ পেনিট্রেটিং ওন্ড? Penetrating trauma is an injury caused by a foreign object piercing the skin, which damages the underlying tissues and results in an open wound. The most common causes of such trauma are gunshots, explosive device, and step wounds. পাংচার্ড বা যে পেনিট্রেটিং ক্ষত, এগুলোর যে বৈশিষ্ট্য, এগুলো যে সকল কারণের উপর নির্ভর করে। আমরা বলতে পারি যে মৃতদেহে ক্ষতের অবস্থান, অস্ত্রের প্রকৃতি, আঘাতের তীব্রতা। মৃতদেহে ক্ষতের অবস্থানটা কি? সেটা হতে পারে পেটে বা তলপেটে। পেটে বা তলপেটে যদি আঘাত দেওয়া হয়, ব্যবহৃত অস্ত্রের দৈর্ঘ্য অপেক্ষা জখমের দৈর্ঘ্য বেশি হতে পারে। মাংসালো অংশের ক্ষেত্রে, উরু, পাছা প্রভৃতি ক্ষেত্রে জখমের গভীরতা সাধারণত অস্ত্রের ধারালো অংশের দৈর্ঘ্যের সমান হয়। আর বুকের মধ্যে অস্ত্রের দৈর্ঘ্য অপেক্ষা জখমের গভীরতা বেশি হয়। পিঠের দিকে অস্ত্র যদি ঢুকে যায়, সেক্ষেত্রে অস্ত্রের দৈর্ঘ্যের তুলনায় জখমের গভীরতা কম হয়। আর অস্ত্রের প্রকৃতির মধ্যে আমরা কি দেখি? বড় চাকু বা ছোরা ব্যবহৃত হতে পারে, একদিকে ধারালো থাকতে পারে, মাথা সূচালো থাকতে পারে, এটাতে কর্তিত বা বিদীর্ণ ক্ষত সৃষ্টি হয়। বক্র অস্ত্র কোনগুলো? এটিতে ঈষৎ বক্রাকৃতির ক্ষত সৃষ্টি হয়।
আর দুই দিকে ধারযুক্ত অস্ত্র, এটাতে দুই দিকে কাটা দাগযুক্ত গভীর ক্ষত সৃষ্টি হয়, একদিকে ধারালো অন্যদিকে ভোঁতা অস্ত্র, ক্ষতের একদিকে কর্তিত ও অন্যদিকে মোটামুটি গোলাকৃতি দেখা যায়। আর আঘাতের তীব্রতা কি? আঘাতের তীব্রতা হচ্ছে বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন জখমের যে ডেপথ বা গভীরতা এই বিষয়ের উপর ডিপেন্ড করে, ভিতরের হাড় জখম হয়েছে কিনা সেটার উপর ডিপেন্ড করে, অস্ত্রের সূচালো মাথা ভেঙে ভিতরের দিকে হাড়ে গেঁথে আছে কিনা সেটার উপরও নির্ভর করে, এবং অস্ত্রের ধারযুক্ত এলাকা বাঁকা হয়ে ভিতরে শক্ত হাড়ে গেঁথে গিয়েছে কিনা, বিদ্ধ হয়েছে কিনা সেটার উপরও ডিপেন্ড করে। তাহলে পাংচার্ড বা পেনিট্রেটিং ক্ষত কোথায় কোথায় থাকতে পারে? বিশেষ করে একটা ডেড বডি যদি পাওয়া যায়, বিশেষ করে মার্ডারের পরে যে ডেড বডি পাওয়া যায়, যদি পেনিট্রেটিং ক্ষত থাকে, আমরা ক্ষতগুলো বিশেষ করে যেখানে দেখি যে চোখের উপরের পাতার ভিতরে, মাথার তালুতে, মলদ্বারে, বগলে, জনিনালীতে, গলার সন্ধিস্থলে আমরা পেনিট্রেটিং ক্ষত দেখি। বিশেষ করে এগুলো হলো গুপ্ত বিদীর্ণ ক্ষত আমরা বলতে পারি। আর এই পাংচার্ড বা পেনিট্রেটিং যে ক্ষত, এই ক্ষতের ধরন যদি আমরা দেখি বা কয় ধরনের কারণে এই ধরনের পাংচার্ড বা পেনিট্রেটিং ক্ষত তৈরি হতে পারে আমরা যদি দেখি, আমরা দেখি তিনটা কজ আমরা পাই। একটা হলো অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনামূলক, আরেকটা হলো হোমোসাইডাল বা হত্যার উদ্দেশ্যে, আরেকটা হলো সুইসাইডাল বা আত্মহত্যার উদ্দেশ্যে। এরপর সুইসাইডাল বা আত্মহত্যাজনিত কারণে যদি পেনিট্রেটিং ক্ষত হয়, সে ক্ষতে আমরা কেমন বৈশিষ্ট্য আমরা দেখি? প্রথমে আমরা পজিশনটা দেখব। আমরা হার্টের এলাকায় আমরা দেখতে পারি কখনো কখনো তলপেটে বা গলায়। আর গতি যদি আমরা দেখি, বুক এবং গলাতে নিম্নমুখী এবং ভিতরমুখী, অর্থাৎ কেউ সুইসাইড যখন করে সে কিন্তু নিচ থেকে উপরের দিকে চাকুটা ঢুকায় না, সে উপর থেকে নিচের দিকে ঢুকায়, বুকের উপর থেকে নিচের দিকে এবং গলার সরাসরি ভিতরের দিকে ছুরিটা ঢুকায়। গভীরতা যদি আমরা দেখি, উভয় ক্ষেত্রেই একটু জোরে মারার ফলে একই রকম গভীরতা সৃষ্টি হয়। আর যদি আমরা সংখ্যা দেখি, খুব কাছাকাছি অবস্থানে দুই বা ততোধিক বিদীর্ণ ক্ষত আত্মহত্যারই আওয়াজ দেয়। ধরেন কারো গলায় বা পেটে একই জায়গায় অনেকগুলো বা বেশ কয়েকটা চাকু ঢুকানোর ক্ষত আমরা যদি দেখি, তাহলে আমরা ধরে নিব এটা হতে পারে সুইসাইড। আর যদি দেহের বিভিন্ন দিকে, হাতে, পায়ে, মাথায়, বুকে বিভিন্ন জায়গায় যদি আমরা মনে করেন আমরা এই পেনিট্রেটিং ক্ষত যদি আমরা দেখি, তখন ধরে নিব এটা হতে পারে মার্ডার। আর রক্তের দাগ যদি আমরা দেখি, হাতের তালুতে এবং কনিষ্ঠ আঙ্গুলিতে রক্তের দাগ থাকবে, কারণ হাতে যেহেতু ছুরি নিয়ে বা কোনো একটা অস্ত্র নিয়ে শরীরে বিদীর্ণ করেছে, সুইসাইড করার সময় কিছুটা ব্লাড হাতে লেগে যায়। আর আমরা যদি আর্মস বা অস্ত্র যদি দেখি, আমরা দেখবো যে হাতের মধ্যে মুঠ করে কোনো একটা ছুরি চাকু ধরা থাকবে, লাশের হাতে আমরা দেখি। আর যদি হোমিসাইডাল বা হত্যামূলক পাংচার্ড বা পেনিট্রেটিং ক্ষত তৈরি হয়, সে ক্ষতে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। শরীরের যে কোনো জায়গায় ক্ষতটা হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে গলায়। ক্ষতের গতি সাধারণত নিম্নমুখী এবং ভিতরমুখী হয়। তলপেটে যদি হয়, নিচ থেকে উপরের দিকে, কারণ ধরুন কার পেটে যখন কেউ চাকু চালায় তখন কিন্তু সেটা হাত কিন্তু নিচ থেকে উপরের দিকেই মারে, কারণ নিচ থেকে উপরের দিকে যাবে এবং উপর হইতে নিচের দিকেও দেখা যেতে পারে। আর দেহের অনেকগুলো স্থানে ক্ষত দেখা যাবে। মনে করেন কেউ কাউকে যখন মারে তখন দেহের বিভিন্ন জায়গায় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে, তাহলে দেহের বিভিন্ন জায়গায় কি হবে, ক্ষত দেখা যাবে। কনুই বা কবজির নিম্নাংশে ক্ষত দেখা যাবে। হাতের তালুতে রক্তের দাগ থাকলে বুঝতে হবে যে এটা হত্যার কারণে এই কাজটা করা হয়েছে বা এভাবে আহত করা হয়েছে। আর যদি আমরা হৃৎপিণ্ডের দিকে দেখি, দুই বা ততোধিক জায়গায় আমরা ক্ষত দেখতে পাবো। আর দুর্ঘটনামূলক পাংচার্ড ক্ষতের বৈশিষ্ট্য কি? দুর্ঘটনামূলক পাংচার্ড ক্ষতের আমরা কি দেখি? শরীরের যে কোনো স্থানে এই জখম সৃষ্টি হতে পারে, বিশেষ করে বাগানের দেওয়ালে বা রেলিংয়ের ধারালো মাথাযুক্ত লোহার শিকের উপর বা অন্য কোনো শক্ত জায়গায় পতনের ফলে শরীরের যে কোনো স্থানে ক্ষত সৃষ্টি হতে পারে। আর বৃদ্ধাঙ্গুলের মাথায় এবং আঙ্গুলে যৎসামান্য ক্ষত কাপড় সেলাই করার সময় সুইয়ের খোঁচায় সৃষ্টি হতে পারে। এগুলো হলো দুর্ঘটনামূলক ক্ষত।
কোথায় কোথায় বললাম? রেলিংয়ে, দেওয়ালের বাগানে যে ধারালো যে শিকটিক দেয় ওগুলোর মধ্যে অনেক সময় কি হতে পারে, ঢুকে গিয়ে পাংচার্ড ক্ষত হতে পারে। আচ্ছা, পেনিট্রেটিং ক্ষত এবং ল্যাসারেটেড ক্ষতের মধ্যে যদি আমরা একটু পার্থক্যটা দেখি, পেনিট্রেটিং ক্ষতে আমরা কি দেখি? পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখি যে দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা ক্ষতের যে ডেপথ বা গভীরতা সেটা অনেকটা বেশি থাকে। আর ল্যাসারেটেড ক্ষতে আমরা কি দেখি? ক্ষতের গভীরতা দৈর্ঘ্য ও প্রস্থ হইতে কম থাকে। পেনিট্রেটিং ক্ষতে আমরা কি দেখি? এটা লম্বা, ধারালো ও তীক্ষ্ণ অস্ত্র দ্বারা উৎপন্ন হয়। ল্যাসারেটেড ক্ষতে আমরা কি দেখি? ভূতা অস্ত্র ও অসমতল অস্ত্রের দ্বারা এ ধরনের ক্ষতের সৃষ্টি হয়। পেনিট্রেটিং ক্ষতে আমরা কি দেখি? পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখি ক্ষতস্থানে স্পষ্ট ছিদ্র থাকবে। আর ল্যাসারেটেড ক্ষতে আমরা দেখি ক্ষতস্থান উঁচু নিচু, এবড়ো থেবড়ো, খসখসে হবে। পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখব যে এটাতে অভ্যন্তরীণ যে অর্গানগুলো এগুলো ক্ষত হয়, কিন্তু সাধারণত হাড় ভাঙে না। আর ল্যাসারেটেড ক্ষতে আমরা দেখি এটাতে অঙ্গ ক্ষত হবে এবং অস্থি ভেঙেও যেতে পারে, নাও যেতে পারে। পেনিট্রেটিং ক্ষতে আমরা দেখি পেনিট্রেটিং ক্ষতে হঠাৎ করে মৃত্যু ঘটতে পারে, আর ল্যাসারেটেড ক্ষতে হঠাৎ করে মৃত্যু ঘটবে না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি পেনিট্রেটিং ক্ষত বা পাংচার্ড ক্ষত যাই বলি আলোচনা। আমাদের আজকে সেকেন্ড যে টপিকটা সেটা হলো কাট থ্রোট ওন্স। কাট থ্রোট ওন্স বলা হচ্ছে এটাকে, অর্থাৎ গলা কাটা ক্ষত। গলা কাটা ক্ষত, গলা অনেক সময় আঘাতের কারণে কাটতে পারে, তারপর সেটা হত্যা করার উদ্দেশ্যে কেউ কারো গলা কেটে দিতে পারে। তাহলে আমরা এই টপিকটা নিয়ে আজকে পড়বো। খুবই বিভৎস একটা ব্যাপার। কাট থ্রোট ইনজুরিজ আর ডিফাইন্ড অ্যাজ ইনসিস্ট ইনজুরিজ or throat resembling incist injuries in the neck inflicted by sharp objects. This may result from accident, homicide, or suicide. CTIs are potentially life-threatening because of the many vital structure in this area. অর্থাৎ আমাদের গলার মধ্যে তো আর্টারি থাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন দেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ সেখানে থাকে। তাহলে গলা যদি কারো কেটে যায়, সেটা অ্যাক্সিডেন্টের কারণে হোক বা কেউ কাউকে হত্যা করার জন্য যদি গলা কেটে দেয়, সেক্ষেত্রে কিন্তু সেটা জীবন ঝুঁকিতে পড়তে পারে, মৃত্যু হতে পারে, আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি কজটা যদি আমরা দেখি, হোয়াট কজেস এ কাট থ্রোট, অর্থাৎ গলা কেটে যাওয়ার যে কারণগুলো, সেটা হোমোসাইডের কারণে হতে পারে, সুইসাইডের কারণে হতে পারে, অ্যাক্সিডেন্টের কারণেও হতে পারে। এই তিনটা কারণে বলা হচ্ছে। আর পসিবল মোডস অফ কাট থ্রোট ইনজুরি, এই তিনটা কারণে গলায় ক্ষত বা গলা কেটে যেতে পারে। হুইচ রেফার্স টু অ্যান অফ অ্যান ইনজুরি টু দ্য নেক। দিস ওন্স ক্যান বি কজড বাই নাইফস, অর্থাৎ এটা ছুরি দ্বারা হতে পারে, রেজর ব্লেডস দ্বারা হতে পারে, ব্রোকেন গ্লাস, ভেঙে যাওয়া গ্লাস কাচের টুকরা দিয়ে হতে পারে, গান শুটস, বন্দুকের গুলির কারণে হতে পারে, অ্যান্ড পাংচার্স, এবং বিভিন্ন পাংচারের কারণেও হতে পারে। নেক ইনজুরিজ ফ্রিকুয়েন্টলি pose a life threatening and require rapid medical attention. আচ্ছা, আমরা যদি হত্যামূলক এবং আত্মহত্যামূলক গলা কাটা ক্ষতের পার্থক্যগুলো যদি আমরা দেখি, এখানে আমি বেশ কিছু স্লাইড যোগ করেছি। আমরা যদি হত্যামূলক বা আত্মহত্যামূলক যে গলা কাটা ক্ষত, দুটার মধ্যে পার্থক্যগুলো যদি আমরা দেখি, প্রচণ্ডতার ক্ষেত্রে যদি দেখি, যদি সেটা হত্যামূলক হয়, গলার উভয় পাশের দিকে রক্তনালী কর্তিত হয়, অর্থাৎ গলার উভয় দিকে কেটে ফেলা হয়েছে, এই ধরনের অবস্থা দেখি আমরা। আত্মহত্যামূলক হলে যিনি আত্মহত্যা করবেন তিনি কিন্তু গলার একটা পাশ কাটবেন, যে পাশে আরম্ভ হয় সেই পাশের রক্তনালী কেটে যায়, এবং যে হাত ব্যবহৃত হয় সেই হাতের দিকের অংশে ক্ষত হয়। আচ্ছা, আর যদি মার্ডারের ক্ষেত্রে হয়, হত্যামূলকের ক্ষেত্রে অবস্থান যদি হয় গলার নিচে অংশে পাওয়া যাবে কাটা জায়গা, আর আত্মহত্যামূলকের ক্ষেত্রে গলার উপরের অংশে পাওয়া যাবে। আর হত্যামূলকের যদি নিয়মানুবর্তিতার ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষতের প্রান্তদেশ এবড়ো থেবড়ো থাকবে। হত্যামূলকের ক্ষেত্রে কয়েকজন ধরে রাখার পর কর্তন করা হইলে, সঞ্চালন অবস্থায় কর্তন করলে অনেক সময় ক্ষতের প্রান্ত পরিষ্কার কাটা পাওয়া যাবে। আর আত্মহত্যামূলকের ক্ষেত্রে, তাহলে হত্যামূলকের ক্ষেত্রে কি বললাম, যে কয়েকজন ধরে রাখছে, কয়েকজন শক্ত করে ধরে রাখছে, আরেকজনে কি করে দিছে,
গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে, একদম ক্ষতটা খুবই পরিষ্কারভাবে আমরা দেখব। আর আত্মহত্যামূলকের ক্ষেত্রে আমরা কি দেখব, ক্ষতের যে প্রান্তদেশ সেটা পরিষ্কারভাবে কাটা থাকবে, তবে নার্ভাসনেসের কারণে এবড়ো থেবড়ো হতে পারে। আর হত্যামূলকের ক্ষেত্রে আমরা যদি গতিটা আমরা দেখি, নিচ থেকে উপরের দিকে বাঁকা অবস্থায় পাওয়া যাবে। আর যদি আমরা আত্মহত্যামূলকের ক্ষেত্রে বাঁকাভাবে উপর থেকে নিচের দিকে পাওয়া যাবে। আর সংখ্যা যদি আমরা দেখি, অনেকগুলো গুরুতর আঘাত পাওয়া যাবে। আর এটা হত্যামূলকের ক্ষেত্রে যেহেতু হত্যা করা হচ্ছে, অনেকগুলো আঘাত করবে হত্যাকারী। আত্মহত্যামূলকের ক্ষেত্রে একটি মাত্র গুরুতর আঘাত পাওয়া যাবে এবং অনেকগুলো সামান্য আঘাত পাওয়া যাবে। আর অস্ত্রশস্ত্রগুলো কি ব্যবহৃত হবে? হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো সাধারণত যেখানে হত্যা করা হয় সেখানে হত্যাকারী ফেলে রাখে না, অর্থাৎ ঘটনাস্থলে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যাবে না। আর যদি আত্মহত্যামূলক হয়, যিনি আত্মহত্যা করবেন ওই আত্মহত্যাকারী ব্যক্তির পাশেই কিন্তু অস্ত্রটা পড়ে থাকবে। রক্তক্ষরণ কি হবে? হত্যামূলকের ক্ষেত্রে রক্ত নিচের দিকে গড়িয়ে পড়বে, হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টায় উভয় হাতের তালুতে রক্ত পাওয়া যাবে। কারণ কারো গলা যদি কেটে ফেলে, আরেকজনে ওই ব্যক্তি কি করবে, নিজের হাত দিয়ে রক্তটা বন্ধ করার চেষ্টা করবে গলায় চেপে ধরে, তাহলে ওই যে ব্যক্তিকে হত্যা করা হলো ওই ব্যক্তির হাতে কিন্তু রক্ত লেগে থাকবে। আত্মহত্যা করলে বুকের সামনের দিকে রক্ত গড়িয়ে পড়ার চিহ্ন পাওয়া যাবে, হাতের ভিতর ও বাহিরে রক্তের দাগ পাওয়া যাবে। আর হলো ধস্তাধস্তির চিহ্ন, হত্যামূলকের ক্ষেত্রে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যাবে, যেহেতু তাকে হত্যা করা হচ্ছিল, সে বাঁচার জন্য ধস্তাধস্তি করলো, ধস্তাধস্তির একটা চিহ্ন, যেমন কাপড় ছিঁড়ে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত, এগুলো পাওয়া যাবে। আর আত্মহত্যা করতে চাইলে কোনো ধস্তাধস্তির চিহ্ন বডিতে কাপড়ে থাকবে না। পরিধেয় বস্ত্রের অবস্থা কি ধরনের থাকবে? হত্যামূলকের ক্ষেত্রে ক্ষতের নিকটে পরিধেয় বস্ত্র কাটা পাওয়া যাবে। আর পরিধেয় বস্ত্র অপসারণ করে ক্ষত সংগঠিত হয়, তাই বস্ত্রে কোনো কি পাওয়া যাবে না, আত্মহত্যামূলকের ক্ষেত্রে কাটা পাওয়া যাবে না। দেহের অবস্থান কি থাকবে? চিৎ করে শোয়ানো অবস্থায় বিছানায় বা অন্য কোনো স্থানে পাওয়া যাবে মার্ডারের ক্ষেত্রে। আর সুইসাইডের ক্ষেত্রে কি হবে? পায়খানা বা গোসলখানার আয়নার সামনে মুখ থুবড়ানো অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ আয়না দেখে গলা কাটে যারা সুইসাইড করতে চায়। আচ্ছা, আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে যদি মার্ডার করতে গেলে দেখা যায় যাদেরকে মার্ডার করা হয় ওদের কিন্তু মুখে আঘাত করে, হত্যাকারী অনেক সময় মুখে আঘাত করে, মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়। আর কেউ যখন সুইসাইড করে তখন কিন্তু নিজের মুখে নিজে আঘাত করে না, শরীরের অন্য জায়গায় হয়তো আঘাত করে, কিন্তু দেখবেন মুখে কোনো আঘাত পাওয়া যায় না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাইন, এটা একটু মনে রাখবেন আপনারা। তাহলে আমরা এখন এই স্লাইডগুলো একটু পড়ব। সুইসাইডাল কাট থ্রোটের ক্ষেত্রে আমরা কি দেখি? লেফট সাইড নেক ইন রাইট হ্যান্ডেড, যদি ডান হাতি হয় গলার বাম দিকে কাটে, আর বাম হাতি হলে গলার ডান দিকে কাটে। হ্যাঁ, রিয়ালি ক্রস অন অপোজিট সাইড, আর এইভাবে কাটে। আর যদি হোমোসাইডাল কাট থ্রোট হয়, মানে কেউ যদি মার্ডার করে, তাহলে ইউজুয়ালি অন বোথ সাইড, গলার উভয় দিকে কেটে ফেলে। আর সুইসাইডের ক্ষেত্রে হয় হাই অ্যাবোভ থ্রোট কার্টিলেজ, কার্টিলেজের উপরে কেটে যায়। আর হোমোসাইডের ক্ষেত্রে লো বিলো থাইরয়েড কার্টিলেজের নিচে কাটা পাওয়া যায়। র্যাগ এইডস এবড়ো থেবড়ো প্রান্ত হয়। আর হত্যার ক্ষেত্রে হয় শার্পলি কাট এইস, অর্থাৎ খুব তীক্ষ্ণভাবে কাটাটা দেখা যায়। হেজিটেট কাট, মানে সুইসাইডের ক্ষেত্রে গলাটা হেজিটেন্ট কাট দেখি আমরা, আর হোমোসাইডের ক্ষেত্রে সিঙ্গেল ডিপ ওন্ড আমরা দেখি, অর্থাৎ গভীরভাবে কাটা দেখি। তারপর হলো সুইসাইডের ক্ষেত্রে লেস সিভিয়ার, মানে আঘাতটা কম সিভিয়ার থাকে, হোমোসাইডের ক্ষেত্রে সিভিয়ার থাকে। আর সুইসাইডের ক্ষেত্রে জুগুলার ভেন ইনজুর্ড থাকে, ক্যারোটিড, আর ক্যারোটিড জুগুলার দুইটা খুব মারাত্মকভাবে ইনজুর্ড থাকে হোমোসাইডের ক্ষেত্রে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে স্লাইডগুলোতে বলা হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা এতটুকুই। আজকের ক্লাসে যারা ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আর আজকের আলোচনার উপর কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা মানে কোনো একটা বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রশ্ন তো নাই স্যার, তবে প্রথমের দিকে তো আমি থাকতে পারিনি স্যার, একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে স্যার, আমি ভিডিওটা আবার নতুন করে দেখে নেব স্যার ওয়েবসাইটে।
আচ্ছা আচ্ছা, ভিডিওতে আপলোড দিয়ে দেয়, পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর চাইলে আমরা জি একটু স্যার। রিভাইজ করে দিতে পারি, একটু হালকা রিভাইজ করে দিতে পারি চাইলে হ্যাঁ স্যার। বললে। আচ্ছা একটু রিভাইজ করি, ঠিক কি আছে বলেন? স্যার। হ্যাঁ স্যার, একটু সংক্ষেপে তাহলে বলে দেন স্যার। হ্যাঁ, সংক্ষেপে আমরা কয়েক মিনিট ফ্ল্যাশব্যাক করি পুরো আলোচনাটার। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, আজকে আমরা আমরা পড়েছি ফরেনসিক মেডিসিন থেকে পেনিট্রেটিং এবং কাট থ্রোট ওন্স, অর্থাৎ বিদ্ধকারী কোন একটা ক্ষত এবং হচ্ছে গলা কাটা ক্ষত, দুই ধরনের ক্ষত নিয়ে পড়েছি আমরা ফরেনসিক মেডিসিন থেকে। আমরা পড়েছি, সর্বপ্রথম পড়েছি পেনিট্রেটিং ওন্স, অর্থাৎ এই যে ছুরি চাকু শরীরে যখন ঢুকে যায় এটাকে বলা হচ্ছে পেনিট্রেটিং ওন্ড। এটার বিভিন্ন কজ আছে, কি কি অস্ত্র ব্যবহার করা হয়, বন্দুকের গুলি ব্যবহৃত হয়, বর্ষা, ছুরি, হ্যাঁ, তারপর হচ্ছে আহ খঞ্জর, এই জাতীয় যে অস্ত্রগুলো এগুলো ব্যবহার করা হয়। আর কাট অন থ্রোটের ক্ষেত্রে কি হয়, ধারালো কোনো অস্ত্র দিয়ে যদি গলা কেটে যায় সেটাকে বলা হচ্ছে কাট থ্রোট ইনজুরি। এটা খুব সিভিয়ার একটা অবস্থা। এটাতে কিন্তু লাইফ থ্রেটেনিং বিষয়, অর্থাৎ যাদের গলা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হোক বা কেউ কাউকে মার্ডার করার জন্য গলা কেটে ফেললে সেটা কিন্তু কি হয়ে যায়, লাইফ থ্রেটেনিং একটা বিষয় হয়ে দাঁড়ায়, খুব দ্রুত মেডিকেল সাপোর্টের দরকার হয়। তো এখানে গলা কাটার কারণের মধ্যে আমরা তিনটা সম্ভাব্য কারণ আমরা দেখি। একটা হলো হোমোসাইড, অর্থাৎ কেউ কাউকে মেরে ফেলতে চাচ্ছে, সেক্ষেত্রে গলা কেটে ফেলতে পারে। সুইসাইড, আত্মহত্যা করতে গিয়ে কেউ কারো নিজের গলা নিজে কাটতে পারে। আরেকটা হলো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। কি কি কারণে কি কি অস্ত্র ব্যবহৃত হতে পারে, এখানে নাইফস, ছুরি, রেজর ব্লেড হতে পারে, ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচের গ্লাসের টুকরা, গান শুট, বন্দুকের গুলি, পাংচার এবং পাংচার সৃষ্টিকারী কোনো একটা অস্ত্র হতে পারে, এই আর কি। আর সুইসাইড করলে হচ্ছে গলার হয়তো একটা পাশ থেকে কাটা পাওয়া যাবে, আত্মহত্যা আর হচ্ছে যদি মার্ডার করা হয় গলার উভয় দিকেই কাটা পাওয়া যাবে, এটা কমন পার্থক্য। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা, ঠিক আছে। আর পুরো লেকচারটা যদি দেখেন আশা করি জি স্যার। বুঝতে অসুবিধা হবে না। পুরো লেকচারটা সুন্দর করে আমাদের জি। এই ওয়েবসাইটে আপলোড দেওয়া থাকবে। জি স্যার। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।